আপন মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেলে আমাদের কষ্ট হবে। তাদের মৃত্যু আমাদের পীড়া দিবে, এটাই স্বাভাবিক। কোনো মানুষের 2 মিনিটের প্র্যাকটিক্যাল ভাষণ কখনোই সেই পীড়া কমাতে পারে না। বর্ষণ জানে তাপসীকে বলা তার কথাগুলো শুধু সেই পীড়ার উপর কিছুক্ষণের মলম মাত্র। আজ হয়তো তাপসী কাঁদবে না, তবে কালকে আবার কাঁদবে। কালকে না কাঁদলে তারপরের দিন কাঁদবে, তবে কাঁদবে নিশ্চয়। মনের ব্যথা মুখের বুলি আর সহানুভূতি দিয়ে দূর করা যায় না যে। তাপসীর জন্য বর্ষণের খারাপ লাগছে। ঘরে আসার পর থেকে শুধু ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পায়চারি করে চলেছে। বুকের বাপাশে কেমন যেন ভার ভার লাগছে। মনে হচ্ছে বুকের উপর কেউ 20 কেজি ওজন চাপিয়ে দিয়েছে। টেবিলের উপর রাখা বোতল থেকে ঢকঢক করে পানি খেয়েও ভালো লাগছে না ওর। তাপসীর কথাগুলো শুনলে যে কেউ কষ্ট পাবে, যে কারোর মনে সহানুভূতি তৈরি হবে। তবে বর্ষণের বুক পিঞ্জরে তাপসীর জন্য সহানুভূতি নয়, বরং অন্যরকম কোনো অনুভূতি কাজ করছে। এই অনুভূতি বর্ষণের জন্য একেবারেই নতুন। জীবনের 26টা বসন্ত মেয়েদের থেকে দূরে দূরে থেকে কাটিয়েছে। প্রেম ভালোবাসা ওর জন্য নয়, কখনো কারো প্রেমেও পড়েনি। হ্যাঁ, তবে নারীর সৌন্দর্যে ওই অবিমুগ্ধ হয়েছে, সৌন্দর্যের প্রশংসাও করেছে, তবে তা দূর থেকে। নারী নামক গোলকধাঁধা ওর কাছে বরাবরই মিস্ট্রিয়াস। আজকে কড়া রৌদ উঠেছে। শীতকালে এই কড়া রৌদও সবার ভালো লাগে। তাপসীর যখন ঘুম ভাঙল তখন সূর্য মাঝ আকাশে দাপুটের সাথে রাজত্ব করছে। ঘড়ির দিকে তাকিয়ে সে বলে উঠল, ওহ নো, আজকেও লেট। বর্ষণ চেয়েছিল একটু সকাল সকাল বের হতে। বটতলার ওখানে দুপুর করে মানুষের ভিড় জমে। মানুষ ভর্তি বাসে, তখন আর কাউকে উঠাতে চায় না কন্ট্রাক্টর। কিন্তু পিছে একটা লেজ জুটল। অথই। গত 1 ঘন্টা ধরে বর্ষণ ওর জন্য ওয়েট করছে। খিদা নাই, তাও ডাইনিং টেবিলে বসে বসে ফল খাচ্ছে। বর্ষণ ভেবে পাচ্ছে না, গতকাল যখন অথইর বাবা মা ওকে নিয়ে যেতে চাইল তখন গেল না। ওনারা বেশ পীড়াপিড়ি করেছিল মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অথই নাকি আরও 3-4 দিন থাকবে বলেছিল। এখন আবার কি হলো? আপেলের টুকরোটা মুখে তোলার সময় বর্ষণ তাপসীকে নামতে দেখতে পায়। পিঠ অবধি খোলা চুল, মুখে ঘুম ঘুম ভাব, দারুণ লাগছে মেয়েটাকে দেখতে। কিন্তু তার কিছু সময় পর বর্ষণের চোখ মুখ শক্ত হয়ে যায়। রাগ উঠেছে ওর এই মেয়েটার উপর। দুটো কষে থাপ্পড় দিতে ইচ্ছে হচ্ছে। গুড মর্নিং। তাপসী মিষ্টি করে হেসে টেবিলে বসে। আজ মন ফুরফুরে লাগছে। সামনের বোল থেকে ওটস তুলে নিতে নিতে বর্ষণের দিকে তাকাল। ব্যাপার কি? লোকটাকে গুড মর্নিং দিল অথচ লোকটা কোনো জবাব দিল না। এ কেমন ধাঁচের মানুষ রে বাবা। কিছুক্ষণ থেমে আবার বলল, আমি আপনাকে গুড মর্নিং জানিয়েছি। তো মানে? আপনারও উচিত আমাকে গুড মর্নিং জানানো। কথাটা বলেই 1 চামচ ওটস মুখে তুলে নিল তাপসী। এটা ওর দিশা আপুর হাতের রান্না। ওটসে দিশা মিটবল দেয়, একটু ঝাল ঝাল, বেশ মজা লাগে খেতে। আমার তোমাকে গুড মর্নিং দিতে ইচ্ছে করছে না। কেন? কারণ তুমি আমাদের জন্য ব্যাড মর্নিং বয়ে আনার প্ল্যানিং করছো। কিছুই বুঝছি না। কালকে রাতের জামা পাল্টাওনি কেন? ভেজা জামা পরে ঘুমিয়েছ। জ্বর সর্দি কাশি হলে তোমার বাপে তো দোষ আমার মাকেই দিবে। মা তোমাকে এখানে নিয়ে এসেছে যে। তাপসীর ফর্সা মুখ লাল হয়ে আসছে। কান্না পাচ্ছে ওর। বর্ষণ ওর সাথে এমন রূঢ় আচরণ কেন করছে? ভালোভাবেই তো এ কথা বলা যেত।
খালামনি নিয়ে আসেনি। কমলাপুর রেল স্টেশন অবধি আমি একাই এসেছি। দুপুর 2:30 ট্রেন ছিল। আপনাকে টেনশন করতে হবে না। আমি অসুস্থ হব না আপনাদের এখানে। কথাটা বলেই দৌড়ে দোতলায় নিজের ঘরটাতে চলে আসলো তাপসী। আজ অনেক অনেক অভিমান জমেছে ওর মনে। বর্ষণ এই নিয়ে দ্বিতীয়বারের মতো ওর সাথে এমন রূঢ় আচরণ করল। মনে মনে শপথ করল আর কখনোই কথা বলবে না এই লোকটির সাথে। অতিরিক্ত ইগো লোকটার। মনে মনে জানা কয়েকটা গালিও দিয়ে নিল। তাপসীর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল বর্ষণ। তাপসীর রাগ করার কারণ খুঁজে পাচ্ছে না ও। কিছুক্ষণ পর নিজেই নিজেকে বলল, যা বাবা, ভালোর জন্যই তো বকলাম। ঢঙই মেয়ে একটা। বাপমায়ের এক মেয়ে হওয়াতে ঢং যেন উপচে পড়ছে। ফাজিল, আবেগী মেয়ে অভিমান করেছে। ঢং সব ঢং। তারপর হঠাৎ মনে পড়ল গতকাল রাতে ওদের মাঝকার কথোপকথন। শিটম্যান। দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালো বর্ষণ। আজকের দিনে তাপসীকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। মেয়েটার মন এমনিতেই ভালো না। দোতলায় ওঠার সময় পিছে ডাক পড়ে ওর। আমি রেডি। চলো অথই। মনে মনে বলল, আজ আর তাপসীর রাগ ভাঙানো হল না। আবার নিজেই বিড়বিড় করে বলল, রাগ নয়, তাপসী অভিমান করেছে। এইটুকু পুচকে মেয়ের অভিমান হয়েছে বর্ষণের উপর। বাসে ওঠার পরও তাপসী নামটা বর্ষণের মস্তিষ্কের মাঝে কাকারার মতো চেপে রইল। সমস্ত পথ ও শুধু মিটিমিটি হেসেছে আর সেদিনের তাপসীর প্রশ্নগুলো মনে করেছে। দুপুরের খাবারের সময় দিশা এলো তাপসীর ঘরে। তাপসী খাবো খাবো না করছিল, কিন্তু দিশা জোর করেই ওকে ধরে নিয়ে এলো নিচে। আজ ডাইনিং টেবিল গতদিনের মতো ভর্তি নেই। হয়তো বাকিরা নিজ নিজ বাড়ি ফিরে গেছে অথবা পাশের সেই মাটির বাড়িটাই আছে। একদিন এই মাটির বাড়ির ভিতরে ঢোকার ইচ্ছা আছে তাপসীর। তবে দিশার দাদি তাপসীকে যেন সহ্যই করতে পারে না। বর্ষণকে দেখতে পাওয়া যাচ্ছে না। তনয়া বেগম আর রৌদ বসে আছে টেবিলে। দিশা চেয়ার টেনে তাপসীকে বসতে বলল। নিজেও বসল। তাপসী, তোমার প্রেসক্রিপশনের লাস্ট ডেট 7-8 মাস আগের। রিসেন্ট কোনো ডাক্তার দেখাওনি? না ভাইয়া। তনয়া বেগম ভাত বাড়ছিলেন প্রত্যেকের প্লেটে। আজ তিনি আলাদা খাবেন না, একসাথেই খাবেন। মানুষ মাত্র কয়জন বাসায়? কাল তো দিশা রৌদ চলে যাবে ঢাকায়। তাপসী আসাতে একটু সুবিধা হয়েছে উনার। ছেলেমেয়েরা ঢাকায় থাকে, কতবার মাকে নিয়ে যেতে চায়। তবে তনয়া বেগমের শাশুড়ি যেতে দিতে চান না। অবশ্য তনয়া বেগমেরও মন টানে না। 3 ছেলেমেয়ের থাকার জন্য ওদের বাবা একটা ফ্ল্যাট কিনে দিয়েছে। দুঃসম্পর্কের এক আত্মীয় দেখাশোনা করে ওদের। বর্ষণটা অবশ্য এখন বেশি গ্রামেই থাকে, তবে ঢাকামুখী সেও। একা বাড়িতে অশান্তি লাগে তনয়া বেগমের। তাপসীকে একটা প্লেট দিতে দিতে তিনি বললেন, তোমার বাবাকে ফোন দিয়েছিলাম, উনি ফোন ধরেননি। আসলে আমি চাচ্ছিলাম ঢাকায় তোমার মাইগ্রেনের চিকিৎসা করাতে। তোমার বাবার মতামত জানতে ফোন করেছিলাম। তুমি এক কাজ করো, কাল দিশাদের সাথে ঢাকায় যাও। ওখানে ডাক্তার দেখিয়ে বর্ষণের সাথে ফিরে এসো। ও তার মানে ঝগড়ুটে লোকটা ঢাকায়। ভালোই হয়েছে। তাপসী এবার শান্তিতে থাকবে। যাবে না ও কোনো ঢাকা ফাঁকায়। ওই বজ্জাত লোকটা যে এখন ঢাকায়, সেখানে যাওয়া ইম্পসিবল। না খালামনি, আমি রাজশাহী যেই ডাক্তার দেখাবো। তোমরা প্লিজ এত উত্তেজিত হইও না। আমি ঠিক আছি। দেখো মেয়ের কাণ্ড।
মাথা ব্যথায় মরে যাচ্ছে আবার বলে ঠিক আছে, এখানে ভালো চিকিৎসা হয়। তুমি কি তোমার বাবার পারমিশন নিতে চাচ্ছ আগে? আচ্ছা এই ধরো ফোন। ফোন দাও বাবাকে। তাপসী ফোনটা হাতে নিল না, বরং আয়েশ করে ভাতের প্রথম লোকমা মুখে তুলল। চোখ বন্ধ করে চিবাল। তারপর বলল, বাবার আজকে বিয়ে খালামনি, তাই আজ ভীষণ ব্যস্ত। যে কোনো ফোন ধরার মতো সময় এখন বাবার হাতে নেই। তাপসীর কথাগুলো টেবিলে ছোট একটা বিস্ফোরণ ঘটাল। সবাই বড় বড় চোখ করে তাপসীর দিকে তাকিয়ে আছে। আর তাপসী চোখ বন্ধ করে একটার পর একটা লোকমা গিলে চলেছে। তনয়া বেগমের বুক ধরফর করছে। কয়েক লোকমা খেয়েই তিনি উঠে পড়লেন। ঘরে যাবার আগে শুধু দিশাকে বললেন টেবিল গুছিয়ে খাবার ঢেকে রাখতে। ঘরটা এখন দুপুর বেলায়ও অন্ধকার বলা চলে। সব পর্দা নামিয়ে দেওয়া হয়েছে। মাথার উপর ফ্যান ঘুরছে বনবন করে। তনয়া বেগম বসে আছেন সেগুন কাঠের বিছানার উপর। ঘাম ছুটছে তার। প্রেশার বেড়েছে হয়তো। বিছানা থেকে উঠে টেবিলের উপর রাখা বোতল থেকে ঢকঢক করে পানি খেলেন তিনি। তারপর ড্রয়ার থেকে ঔষধের বক্সটা বের করে একটা ফিক্সোকার্ড 50 খেলেন। তার এখন হাত পা কাঁপছে। আবার বিছানায় এসে শুয়ে পড়লেন তিনি। খালামনি আসব? কে? ও তাপসী, আসো। আপনার কি শরীর খারাপ লাগছে? একটু প্রেশার বেড়েছে, মাথা ভার ভার লাগছে। আমি মাথা টিপে দিব? দাও। দিশা টেবিল গুছাচ্ছিল। রৌদ এখনো খাচ্ছে। শুধু যে খাচ্ছে তা নয়, টেবিলে মাংসের হাড্ডি ফেলে দিশার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। ছোট ভাইয়া আমি কিন্তু মাকে বলে দিব তুমি আমাকে কাজ করতে দিচ্ছ না। মায়ের বকা তখন সামলাতে পারবে না। বলবি তো? নারী রাজাকার একটা। রাজাকারদের মতো কথা লাগাস মায়ের কাছে। ৭১-এর রাজাকাররা পাকিস্তানিদের কাছে কথা পাচার করত আর এখন তুই মায়ের কাছে কথা পাচার করিস। কে বলল ১৯৭১-এর পর দেশ থেকে রাজাকার হারিয়ে গেছে? সব রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে। তোকে কারো চোখে পড়ল না? এ বড়ই দুর্ভাগ্য বাঙালির। এখন দে এক গ্লাস পানি দে। দিশা মুখ বেঁকিয়ে গলার স্বর বিকৃত করে বলল, নারী রাজাকার বলতে কিছু নাই। কে বলে নারী রাজাকার ছিল না? মার্চের ২৩, ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশ, বাংলাদেশ জাতীয় আর্কাইভসে সংরক্ষিত পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ঢাকার কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সেখানে দালাল আইনে গ্রেফতারকৃত মোট ৯,৪৯৩ জন আসামি ছিল, যারা কোনো না কোনো ভাবে দেশের বিপক্ষে গিয়ে পাখিদের গণহত্যায় মদদ জুগিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে ৫০ জন নারীও ছিল যারা পাকিস্তানিদের সহচরী হিসেবে কাজ করায় দালাল আইনে গ্রেফতার হয়েছিল। এছাড়া সারা দেশে দালাল হিসেবে যে লিস্ট করা হয়েছে ছিল সেখানে ৬২ জন নারীর কথা উল্লেখ ছিল। সূত্র মুক্তমনা ব্লগ। বুঝেছিস? দিশা হা করে চেয়ে আছে রৌদের দিকে। এত বড় ভাষণ দেওয়ার কারণ বুঝে পাচ্ছে না ও। আসলে ওর ভাই দুটো এমনই, যখন যেখানে পারবে সেখানে নিজেদের জ্ঞানের বাক্স খুলে বসবে। টেবিলের উপর পানি ভর্তি জগটা রেখেই দিশা গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। পাগলের বাড়ি এটা। সব পাগলের বাস। ও নিজেও না জানি কবে পাগল হয়ে যায়। তাপসী একটা কথার সত্যি সত্যি উত্তর দিবে? কি কথা খালামনি? তনিমার মৃত্যুর পিছনে কি তোমার বাবা দায়ী? তাপসীর হাত থমকাল। বাবার সাথে মায়ের মতের দ্বন্দ্ব চলছিল, এটা সঠিক।
তবে মায়ের মৃত্যুর আসল কারণ কি তা তাপসী নিজেও জানে না। আমি জানি না খালাম্নি। তোমার মা আত্মহত্যা কেন করেছিল? তাপসীর চোখে বিন্দু বিন্দু পানি জমছে। কান্না পাচ্ছে তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জানি না খালাম্নি। মাথা ব্যথা কমেছে? আমি একটু ঘরে যেতাম। যাও। তাপসী যাওয়ার পরও তনয়া বেগমের অন্তরের খচখচানিটা গেল না। বোনটা তার অকালে চলে গেল, মেয়েটার বয়স অল্প। তার উপর বাপে আবার আরেকটা বিয়ে করছে। বাচ্চা মেয়েটার কপালে কেমন সৎ মা জুটছে কে জানে। আচ্ছা, তাপসীকে এখানে রেখে দিল কেমন হয়? দিশাদের সাথে থেকে পড়াশোনা করবে। ঢাবিতে তো ওয়েটিং এ আছেই। আর শেষ পর্যন্ত ওখানে না হলে প্রাইভেটে ভর্তি করিয়ে দেওয়া যাবে। এতে কিছুটা হলেও তনয়া বেগম তো নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন। আজ তনয়া বেগমের চোখের সামনে ভাসছে কিছু পুরনো দৃশ্য। দুজন বালিকা মেয়ে পুকুরে শাপলা তুলছে, সাঁতরে বেড়াচ্ছে নিজেদের মতো। পানি ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে একে অপরকে। গ্রীষ্মের দুপুরের কড়া রোদকে উপেক্ষা করে বাগানে কাঁচা আম পাড়ছে। সেই কাঁচা আম নুন মরিচ দিয়ে কচলে কচলে মাখিয়ে খাচ্ছে। বালিকা দুজন তনয়া তনিমা। আহা, কি সুখের দিন ছিল। তবে সুখের দিন বেশি সময় স্থায়ী হয়নি। মরুভূমির রুক্ষ পরিবেশ একসময় এসে আছড়ে পড়ে তোনাদের পরিবারে। তনয়া জানতে পারে বিগত ১৩ বছর ধরে মা ডেকে আসা মানুষটা তনয়ার নিজের মা নয়। জন্মদাত্রী মা যে জন্ম দিয়েই প্রেমিকের হাত ধরে রাতের আধারে পাড়ি জমিয়েছিল দূর অজানায়। তনয়ার ছোট মনটা তখন কাচের ন্যায় চুরমার হয়ে যায়। ছোটবেলা থেকে মা ডেকে আসা মানুষটা ধীরে ধীরে ছোট মা হয়ে যায়। বিদেশ বিভুঁয়ে বাবা কাশেম হাওলাদার তখন দেশের বাড়ির পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত। নতুন শনাক্ত হওয়া সম্পর্ক নিয়ে বিচলিত তনয়ার অন্তরে একসময় হিংসার গুটি পোকা বাসা বাঁধতে থাকে। বোন তনিমার সাথে দহরম সম্পর্কে ছেদ পড়তে শুরু করে। কিন্তু বাচ্চা তনিমার মিষ্টি বুবু ডাক তোনাকে কখনো কঠোর হতে দেয়নি। তনিমার সামনে কখনো অন্তরে প্রজ্বলিত হিংসার অনল ফুটিয়ে তুলতে পারেনি তনয়া। তবে অন্তর আত্মায় জ্বলমান হিংসার বাঁধ একসময় ভেঙে যায়। ঘটনা ঘটে পাত্রপক্ষের তোনাকে দেখতে আসার দিন। বিয়ে ঘটিত কারণে ছেলেপক্ষ বা মেয়েপক্ষ আশেপাশের পাড়া প্রতিবেশীর কাছে ছেলে বা মেয়ে সম্পর্কে খোঁজ নেয়। তনয়ার বেলায়ও তার ব্যতিক্রম ঘটেনি। তবে তনয়ার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে মায়ের পরপুরুষ সম্পর্কিত দোষ ছিল। তবুও পাত্রপক্ষ ঠিকই তোনাকে দেখতে এসেছিল। দেখতে আসার কারণ ছিল তনিমা। তনয়া তনিমা দুজনের চেহারাতে মিল স্পষ্ট। তাহলে আগত পাত্রপক্ষের তোনাকে কেন পছন্দ হল না এই বিষয়টা কিছুতেই বুঝতে পারছিল না তনয়া। কাশেম হাওলাদার তখন দেশে। বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করার ঘটনা মেনে নিতে পারেননি কাশেম সাহেব। তিনি কোনো মতেই ছোট মেয়ের বিয়ে দিতে রাজি নয়। কিন্তু আত্মীয় স্বজনের মতে এমন পাত্রকে না বলা মানে নিজের পায়ে কুড়াল মারা। এমনিতেও মায়ের কুকীর্তির কারণে তনয়ার বিয়েতে সমস্যা হবে। সেই সমস্যার কথা মাথায় রেখে তনিমার কথা চিন্তা না করা বোকামি। এক প্রকার চাপে পড়েই বিয়েতে রাজি হন কাশেম হাওলাদার। সদ্য তারুণ্যে পা রাখা তনিমার মন ছিল তখন অন্য কারো দখলে। সহপাঠী ফরিদ আহমেদ নামক ছেলেটি ওর স্বপ্নের রাজ্যের একমাত্র রাজকুমার। মিষ্টি খুনসুটিময় প্রেম সম্পর্কে সবটাই জানত তনয়া। বুবুর কাছে কখনোই কোনো কথা গোপন রাখতে পারত না তনিমা। বিয়ে ভাঙার এই উপগমন কিছুতেই মেনে নিতে পারেনি তনয়া। বোনের প্রতি অন্তরে জন্ম নেওয়া পূর্ববর্তী হিংসা এসময়ে অগ্নিকুণ্ডে রূপ নেয়। মনে মনে প্রতিজ্ঞা করে বিয়ে করলে তাকে দেখতে আসা ছেলেকেই করবে, অন্য কাউকে নয়।
বিয়ের দিন ক্রন্দনরত তনিমাকে বিয়ের আসর ছেড়ে পালানোর জন্য প্রভাবিত করতেই কনের ঘরে গিয়েছিল তনয়া। তারুণ্যে পদার্পণ করা তনিমা পরিবারের কথা ভেবে মেনে নিয়েছিল এই অপ্রত্যাশিত বিয়ে। তবে বুবুর সহায়তায় ভালোবাসার মানুষটির সাথে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয় সে। বাড়ির সবাই তখন পাত্রপক্ষের খাতিরদারিতে ব্যস্ত। কনে পালিয়েছে কথাটা যেন বাতাসের বেগে ছড়িয়ে পড়েছিল। কনে ছাড়া পাত্রপক্ষের ফিরে যাওয়া চরম অপমানের। বাধ্য হয়েই সে সময় তোনাকে তনিমার জায়গায় বউ সাজে সজ্জিত করা হয়। 3 কবুলের মধ্য দিয়ে সফল হয় তনয়ার পরিকল্পনা। তবে শ্বশুর বাড়িতে মন পাওয়া যাচ্ছিল না কারো। শাশুড়ির মন পেতেই দ্রুত বাচ্চা নেয় সে। ধীরে ধীরে সকলের মনে ঠিকই নিজের জন্য জায়গা করে নিতে সমর্থ হয় তনয়া। তবে ছোট বোনটার খোঁজ নেওয়ার কোনো চেষ্টাই সে করেনি। ভয় পাচ্ছিল, যদি তনিমা সবাইকে বলে দেয় পালিয়ে যাওয়াতে তনয়ার হাত আছে, তখন কি হবে? এত বছরের সাজানো সংসার বোনের প্রতি ভালোবাসা দেখাতে যে ভেঙে যাবে না তার নিশ্চয়তা কি? বিছানায় বামপাশে কাত হয়ে শুয়ে আছেন তনয়া বেগম। কিছু অতীত সত্যি বেদনাময়। এক সূক্ষ্ম ব্যথা তার অন্তরে জ্বালা সৃষ্টি করছে। স্মৃতির দৃশ্যপটে ভেসে আসছে পাউসার নামক গ্রামটা। তনয়া বেগমের বাপের বাড়ি। 4 বছর হল কাশেম হাওলাদারের মৃত্যুর। অনেক সম্পত্তি করেছিলেন তিনি মৃত্যুর আগ অবধি। মৃত্যুর সময় পাশে ছিলেন তনয়া বেগম। তবে তনয়া বেগম বাপের সম্পত্তি একা ভোগ করতে চাননি কখনো। এই সম্পত্তি তার একার নয়, ছোট বোনের অধিকারও আছে। 3 বছর আগে তনিমা বেগমের সাথে দেখা করে উনার সম্পত্তির ভাগ উনাকে বুঝিয়ে দিয়েছিলেন। তবে ছোট বোনটা সেদিন শুধু বলেছিল, বুবু তুমি নিজে এসেছো এটাই আমার কাছে অনেক বড়। আমার এই সম্পত্তি লাগবে না। তুমি কি একটু বসবে আমার সামনে? কতদিন তোমাকে দেখি না, এখন প্রাণ ভরে দেখব তোমাকে। তনয়া বেগম সেদিন তার সুন্দরী বোনকে চিনতে পারছিলেন না। শরীর শুকিয়ে গেছে, চোখের নিচে কালি। ছোট 2 কামরার বাড়িতে 3 জন মানুষ থাকে। ডাইনিং টেবিল, ফ্রিজ কিছুই নেই ঘরে। শুধু একটা ঘরে খাট আছে। আরেকটা ঘর ফ্লোরিং বেড পাড়া। সোফাটার নড়বড়ে অবস্থা। 2 জন বসলেই ভেঙে পড়বে। একটা আলনা রয়েছে যাতে কাপড়ের স্তূপ। প্রধান দরজা দিয়ে ঢুকতেই সামনে পড়ে সেলাই মেশিন আর তার পাশে অর্ধ ভাঙা চেয়ারে অনেক কাপড়। তনয়া বেগম ছোট বোনের হাতের দিকে তাকান। রুক্ষ এবড়ো থেবড়ো হাতের গঠন। সুন্দরী বোন আর সুন্দর নেই। বুকের ভেতর থেকে কান্না বেরিয়ে এসেছিল সেদিন। ওইটুকু বয়সে মেয়েটাকে কুবুদ্ধি দিয়ে বাড়ি ছাড়া করা উচিত হয়নি তার। পাপ করেছিলেন তিনি। রাজশাহী থেকে ফিরে বোনের সাথে কথা বলতে দ্বিধা লাগত। ফোন দিলেও ফোনটা ধরেননি। তনিমা বেগমের মৃত্যুর দিন তাপসী মেয়েটা উনাকে অনেকবার ফোন দিয়েছিল। সেদিনও উনি ফোন ধরেননি। একদিকে সংসার ভাঙার চিন্তা, অন্যদিকে বোনের অবস্থার জন্য নিজেকে দায়ী ভাবা। সব দিক দিয়ে যেন শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছিল তনয়া বেগমের জন্য। তবে বোনের মৃত্যুর কথা শোনা মাত্র রাজশাহী চলে যান তিনি। ফরিদ আহমেদকে বাড়িতে পাওয়া যায়নি। তাপসীর সাথে অপরিচিত এক বুয়া নাকি 3 দিন ধরে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে তাপসীকে দেখছিলেন তিনি। অনেক দিন পর পরিচিত মুখ দেখলে যেমন মানুষ হামলিয়ে পড়ে গায়ের উপর, তাপসীও সেদিন কাঁদতে কাঁদতে হামলিয়ে পড়েছিল তনয়া বেগমের উপর। তনয়া বেগম মোট 4 দিন ছিলেন রাজশাহীতে। শেষ দিন ফরিদ আহমেদ ফিরলে তনয়া বেগম তাপসীকে ঢাকা নিয়ে যাওয়ার ইচ্ছা তার নিকট ব্যক্ত করে। তবে ফরিদ আহমেদ সেদিনই তনয়া বেগমের ইচ্ছা নাকচ করে দেয়। 2 দিন পর তাপসী নিজেই ঢাকা আসতে চায় বলে তনয়া বেগমকে ফোনে জানায়।
কমলাপুর স্টেশনে নিজে যেয়ে তিনি তাপসীকে নিয়ে আসে। কারো ফোনের রিংটোন বাজছে, তবে সুরটা অপরিচিত। তাপসী মিটমিট করে চাইল। চোখে তীব্র আলো এসে পড়ছে। সকাল হয়ে গেছে। চোখ কচলে মাথা উঠানোর চেষ্টা করল। মাথা ভার হয়ে আছে ওর। তাপসীকে উঠতে দেখে দিশা ওকে ধরে আবার শুইয়ে দিল। জ্বর আসলো কিভাবে তাপসী? গতকালকে রাতে তোমার ঘরে এসে দেখি অজ্ঞান হয়ে পড়েছিলা। কি ভয়টাই পেয়েছিলাম জানো? তাপসী নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করল, জ্বর আসছে নাকি? হঠাৎ মনে পড়ল বৃষ্টিতে ভেজার কথা, বর্ষণের বকা, গতকাল দুপুরে খাবার টেবিলের আলোচনা। তাপসীর মৌনতা দেখে দিশা আবার প্রশ্ন করল, এখন কেমন লাগছে তোমার? উঠতে ইচ্ছা করছে? গায়ে জ্বর নেই? ফ্রেশ হবে? তাপসী উপর নিচে মাথা নাড়াল। আচ্ছা চলো। ঘরে ফিরে তনয়া বেগম ও রৌদের দেখা পেল তাপসী। তনয়া বেগম দিশাকে জিজ্ঞেস করলেন, এখন জ্বর কমেছে? হ্যাঁ মা। তবে শরীর দুর্বল। রাতে কিছু খায়নি যে। খাবার এনেছ? টেবিলে রাখা। তাপসী তোমার মাথা ঘুরাচ্ছে? একটু একটু। দিশা ওকে বিছানায় শোয়া। দিশা তাপসীকে বিছানায় হেলান দিয়ে বসতে সাহায্য করল। হাত ধুয়ে আসল। ভাতের প্লেট হাতে নিয়ে লোকমা তাপসীর মুখের দিকে ধরতেই তাপসী বলল, থাক আপু, আমি নিজে খেতে পারব। আমাকে দাও। কি দাও? 2 আনা মেয়ে, তার আবার বড় বড় চিন্তা। কথাগুলো বলতে বলতে তনয়া বেগম বারান্দায় যেয়ে গ্লাসের পানি দিয়ে হাত ধুয়ে প্লেট হাতে নিলেন। ভাত মাখিয়ে তাপসীর মুখে লোকমা তুলে দিলেন। তাপসী আর না করতে পারল না। রৌদ অনেকক্ষণ ধরেই তাপসীকে পর্যবেক্ষণ করছে। এইটুকু একটা বাচ্চা মেয়ে, অথচ ওর জীবনটা কত জটিল। সৃষ্টিকর্তা এখন হয়তো মেয়েটার পরীক্ষা নিচ্ছে। একদিনের জ্বরে মুখ শুকিয়ে গেছে একদম। ঘড়িতে সময় এখন বিকেল 5টা। তাপসী ঘুমিয়েই ছিল। ঘুম ভাঙতেই ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়াল। আজকের আবহাওয়াটা চমৎকার বলা চলে। Every night in my dreams I see you, I feel you. That is how I know you go on. Far across the distance and spaces between you is. You have come to show you go on. Near, far, wherever you are. I believe that the heart does go on. দিশা তাপসীর ঘরে এসেছে ওকে দেখতে। এর আগেও একবার এসেছিল ও। আরেকবার যখন এসেছিল মেয়েটা ঘুমিয়েছিল তখন। ঘরে ঢুকেই বারান্দা থেকে তাপসীর গানের আওয়াজ পেল। সামনে যেয়ে দাঁড়াতেই তাপসী গান বন্ধ করে দিল। এমা, গান বন্ধ করলে কেন? বেশ লাগছিল শুনতে। এমনি আপু। কিছু দরকার ছিল? না, আপাতত দরকার নেই। তারপর কিছুক্ষণ তাপসীর সাথে বাইরের দৃশ্য দেখল দিশা। সন্ধ্যা হতে কিছু দেরি। পাখপাখালি সব নিজ নিজ বাসস্থানে ফিরে যাচ্ছে। অপরূপ বিকেল। টাইটানিকের থিম সং। খুব প্রিয় গানটা। টাইটানিক দেখেছ তাপসী? জি আপু, দেখেছি তো। কি করুণ ইতিহাস জাহাজটার। এক অনলাইন নিউজ পোর্টালে পড়েছিলাম জানো তো, 1912 সালের 10ই এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কের পথে যাত্রা করেছিল টাইটানিক। পানি রোধক 16টা কামরা ছিল এতে। এই জাহাজকে অডুবনীয় জাহাজ বলা হতো। অথচ সংঘর্ষের সময় জাহাজের 16 কামরার মধ্যে 5টি কামরাই জলে মগ্ন ছিল। জাহাজটা যখন ডুবে যাচ্ছিল সেই সময় জাহাজে 1316 জন যাত্রী আর 891 জন নাবিক ছিল। সেই সময় নির্মিত জাহাজগুলোর মাঝে এটিই ছিল সবচেয়ে বড় জাহাজ।
কত মানুষ মারা গেছিল ভাবতে পারো? শত শত মানুষের বাঁচার আহাজারি, মৃত্যু মিছিল, হাহাকার নিমিষে অতল সমুদ্র গর্ভে স্থান পায়। খুব কম মানুষ বেঁচে ছিল। সিনেমাটাও খুব কষ্টের ছিল আপু। করুণ কাহিনী তুলে ধরা হয়েছিল। আচ্ছা ওসব বাদ দাও। তুমি কিন্তু দারুণ অপেরা সিঙ্গার। অসম্ভব ভালো গলা তোমার। গান নিয়ে কিছু ভেবেছ? ভবিষ্যতে গান নিয়ে আগানোর চিন্তা আছে? না আপু। মায়ের শখ ছিল আমি অনেক পড়ব। তাই গান হলো আমার জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। বাহ, তবে মাঝে মাঝে আমাদের গান শুনিও কিন্তু। আচ্ছা আপু। দিশা হেসে তাপসীর গাল টিপে দিল। মেয়েটাকে ওর খুব মিষ্টি লাগে, একদম রসগোল্লার মতো। বর্ষণ এখন দাঁড়িয়ে আছে পুরানা পল্টনের পুলপাড়ে। এক বন্ধুর সাথে দেখা হওয়ার কথা এখানে। তবে বন্ধু আসতে দেরি করছে। পকেটের ফোনটা বের করে সময় দেখে নিল। তারপর বন্ধুর নম্বরে ডায়াল করল। কি রে, আসবি না? আসলে আমি একটা কাজে আটকিয়ে গেছি রে। সরি রে। রাখো তোর সরি। শালা খবিস। ফোন দিবি না আর। ফোন পকেটে রেখে হাতের আঙুল দিয়ে মাথার চুল আছড়াল বর্ষণ। রাগ উঠছে ওর। আজ কাজটা ওর বলে বন্ধু নামক ভিজে বেড়ালটা আসেনি। নিজের কাজ হলে ঠিকই ফোন দিয়ে পাগল করে দিত। সামনের এক ফাস্টফুডের দোকান দেখতে পেয়ে দরজা টেনে ঢুকল সেখানে। লাচ্ছি বা আইসক্রিম খেতে হবে এখন, তাহলে মাথা ঠান্ডা হবে। ঢাকায় তো এখনো ঠান্ডা পড়েনি। গরমকালই যায়নি মনে হয় এখনো। পাশের কোথাও হয়তো চড়ুই পাখিদের মেলা বসেছে, কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে। দল বেঁধে বাড়ি ফিরছে কৃষানেরা, ক্ষেতের কাজ শেষ আজকের মতো। এ সময় এদিকে সরিষাসহ অনেক রকম মৌসুমি সবজি চাষ হয়। এই পরন্ত সন্ধ্যাবেলায় কৃষানদের মাথায় মাথল। তবে এদিককার লোকজন বিশেষ ধরনের এই বাঁশের টুপিকে কি বলে তা তাপসীর অজানা। কৃষানদের হাতে দা ও কাস্তে। কাঁধের একপাশে কাপড়ের পুটলি ঝোলানো। গায়ে বস্ত্র বলতে লুঙ্গি আর গেঞ্জি। তাপসী ভাবছে এই শীতের সন্ধ্যায় মানুষগুলোর ঠান্ডা লাগে না? ওর নিজেরই তো এখন ঠান্ডা লাগছে। কি ভাবছ তাপসী? আমার জন্য তোমাদের আজ ঢাকা যাওয়া হলো না তাই না? তুমি এই কারণে মনোকষ্টে ভুগছ কি? আমরা কাল সকালে রওনা দিব। এখন বলো তো জ্বর কেমন? জ্বর নেই দিশা আপু, তবে মাথা ঘুরায় মাঝে মাঝে। গতকালকে তো ভয় পাইয়ে দিয়েছিলে। মা সারারাত জেগে তোমার কপালে জলপট্টি দিয়েছে। রৌদ ভাইয়া ডাক্তার ডেকে এনেছিল। পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক তোমার পেটে যাওয়ার পর সুস্থ হয়েছ। রাতে কি কষ্টে যে খাওয়ানো হয়েছে তোমাকে। খাওয়াতে যাই আর তুমি দাঁত দিয়ে চেপে চামচ ধরে রাখো। রৌদ ভাইয়া আর আমি প্রায় 1 ঘন্টার পরিশ্রমে তোমাকে খাওয়াতে পেরেছি। দিশা মিটমিট হাসছে। তাপসীর খারাপ লাগছে। এই মানুষগুলোকে গতকাল অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। সরি আপু। এরপর থেকে প্রমিস নিজের খেয়াল রাখব। প্রমিস যেন মাথায় থাকে। আগে চলো কিছু খেয়ে নিবে, তারপর এই ঔষধ খাবে। এই ভরা সন্ধ্যায় খাবো? হালকা পাতলা নাস্তা করো। আর সন্ধ্যা হতে বেশ খানিকক্ষণ। তাপসী হাতের ঔষধটা নাড়াচাড়া করে দেখল। ডুমাফ্লক্স 500 মিটার গ্রা। আপু এটা তো অ্যান্টিবায়োটিক। 5 দিন খেতে হবে। 2 বেলা করে। যেহেতু সকালে তোমাকে খাওয়াতে পারিনি আর দুপুরে ঔষধ খাওয়ানোর আগেই তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই এখন খেয়ে নাও। রাতে আর ঔষধ খেতে হবে না।
কাল সকালে খেও একদম। আর শুনো, জামা কাপড় সব গুছিয়ে নেও। কালকে তুমি আমাদের সাথে ঢাকা যাবে। তাপসীর বলতে ইচ্ছে করছে আমি যাব না দিশা আপু, তবে বলতে পারল না। অসুস্থ হয়ে পড়েছে ও, তাই এখন এরা ওকে না সুস্থ করা পর্যন্ত থামবে না। খুব সকাল সকাল তাপসীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিমির বিয়ের রিসেপশন অনুষ্ঠানে ওরা ঢাকা থেকেই অংশগ্রহণ করবে। বাসে ওঠার পর তাপসী একদৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। বামপাশের দ্বিতীয় সারিতে তাপসী আর দিশা বসে আছে। সকাল সকাল হওয়ায় বাসে যাত্রী কম। রোদ বসেছে ওদের কোনাকুনি। তাপসী ঠান্ডা লাগছে। দিশা আগেই জানালা লাগিয়ে দিয়েছে। তবে কিছু যাত্রী এই ঠান্ডার মধ্যেও জানালা খোলা রেখেছে। নারিসা আসার সময় শীতের জামাকাপড় বলতে ওর মায়ের একটা চাদর নিয়ে এসেছিল। এখন ওই চাদরটাই গায়ে চাপানো। সোয়েটার না নিয়ে এসে কত বোকামি করেছে আজ বুঝতে পারছে ও। ঠান্ডা লাগছে তাপসী? একটু একটু আপু। লাগবেই তো। এই পাতলা চাদরে কি শীত নিবারণ হয়? দেখি পা একটু জানালার পাশে চাপাও তো। তাপসী পা চাপালো। দিশা তাপসীর সিটের নিচ থেকে ছোট ট্রেভেল ব্যাগটা তুলে নিল। ব্যাগ খুলে একটা চাদর বের করে তাপসীর গায়ে চাপিয়ে দিল। বাতাস কত দেখছ? এটা হলো নদীর বাতাস। ঠান্ডা লেগে যাবে। জ্বর কমেছে তোমার? জি আপু। কিছু খাবে? বাসে ওঠার আগে রোদ কিছু চিপস, ডাল ভাজা আর ম্যাঙ্গো জুস কিনে নিয়েছিল। দিশা নিজের হ্যান্ডব্যাগ থেকে চিপসের একটা প্যাকেট বের করে তা তাপসীর সামনে দিল। এটা খাও তাপসী, ভালো লাগবে। তাপসী একটা চিপস মুখে তুলে নিল। তারপর ডানে বামে তাকাল। কোনো কুনির সিটটাতে একজন বয়স্কা মহিলা বসে আছে। আপু রোদ ভাইয়া? ভাইয়া পিছেই আছে। চিন্তা করো না, আজ রাস্তায় তেমন জ্যাম নেই। গাড়ি ফাঁকা রাস্তাতেই আপন গতিতে ছুটেছে। প্রায় 2.5 ঘন্টা লেগেছে দিশাদের বাবুবাজার ব্রিজ পর্যন্ত আসতে। অন্য সময় 3 ঘন্টা পার হয়ে যায়। তবে সমস্যা বেঁধেছে ব্রিজ পার হওয়ার পর। গাড়ি মনে হচ্ছে অনেক ধীরে ধীরে এগোচ্ছে। তাপসীর চোখ মুখ ফুলে গেছে। গরমে দম নিতে পারছে না ও। গায়ে চাপানো দুটি শাল খুলে ফেলে পাতলা সুতির ওড়না পরেছে। বিশ্রী উটকো গন্ধ নাকে এসে লাগছে। বমি বমি পাচ্ছে। দিশা একবার তাপসীর দিক তাকাল। মেয়েটা এমনিতেই অসুস্থ, তার উপর এই ভ্যাপসা গরমে মাঝে ট্রাফিক জ্যামে আটকা পড়েছে। মায়া লাগছে দিশার। বর্ষণ গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে দাঁড়িয়ে আছে। দোহার থেকে আগত বাসগুলো এখানে এসেই থামে। তনয়া বেগম ওকে বারবার ফোন দিয়ে বলে দিয়েছে তাপসীর অসুস্থতার কথা। বাস জার্নি করে আবার কোনো অসুখে পড়ে এই চিন্তায় তনয়া বেগম সুস্থির হয়ে বসতে পারছেন না। বর্ষণ আগেই বুঝতে পেরেছিল এই মেয়ে অসুখ বাঁধাবে। সেদিন বকেছিল বলে কি রাগটাই না দেখিয়েছিল। এখন কি হলো? জ্বর আনিয়ে বসে আছে। পকেট থেকে ফোন বের করে রোদকে ফোন দিল। হ্যাঁ ভাইয়া বলো। আর কতক্ষণ? বাস চলে এসেছে, নামছি এখন। কই আছিস তোরা? দেখতে পেয়েছি তোমাকে। এই যে হাত নাড়ছি দেখো। বর্ষণ সামনে তাকিয়ে রোদকে দেখতে পেল। ফোন পকেটে ঢুকিয়ে নিয়ে ওদের দিকে এগিয়ে গেল। তাপসী বমি করছে। দিশা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। রোদ ব্যাগপত্র সব ধরে দাঁড়িয়ে আছে। ও আসলে বুঝতে পারছে হঠাৎ করে তাপসীর বমি পেল কেন। বর্ষণ পানি কিনতে গেছে।
আসলে ওরা চারজন দাঁড়িয়ে ছিল গোলাপ শাহ মাজারের পাশে। বর্ষণ রিকশা ঠিক করছিল। ধূপ আর আগরবাতির গন্ধ তাপসীর নাকে এসে লাগে। কোনো মতে রাস্তার ওপর পাশে এক দোকানের সামনে এনে দাঁড় করানো হয় ওকে। তারপর পাশের ডাস্টবিনে গড়বড় করে বমি করে দেয় তাপসী। বর্ষণ দিশার হাতে পানির বোতল দিল। দিশা তাপসীর মুখে পানির ছিটা দেয়। অল্প পানি মুখে নিয়ে কুলকুচি করে তাপসী। এরপর চারজন গুলিস্তানের একটি শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টে এসে বসে। ভিতরটা ঠান্ডা হওয়াতে তাপসীর খারাপ লাগছে না আর। বমিও পাচ্ছে না। খাবারের মেনু উল্টেপাল্টে দেখে বর্ষণ তাপসীকে জিজ্ঞেস করল, তো তাপসী কি খাবে বলো? ঠান্ডা কিছু খাবে? আইসক্রিম? তাপসীর হয়ে দিশা জবাব দিল, না ভাইয়া, খালি পেটে দুধের জিনিস খাওয়া ঠিক হবে না। এমনিতেই বমি করেছে। তাপসী, এক কাজ করো, এই ডেক্সল্যান ট্যাবলেটটা এখন খেয়ে নাও, তারপর কিছু খেও। জ্বর আসছে কি দেখি। তাপসীর শরীরে জ্বর নেই, তবে অ্যান্টিবায়োটিকের কারণে শরীর দুর্বল। অনেকক্ষণ ধরে খাবারের মেনু রোদ নাড়াচাড়া করছে। মাঝে মাঝে অদ্ভুত মুখ বানাচ্ছে তো মাঝে মাঝে মিটির মিটির হাসছে। দিশা খেয়াল করছে রৌদের এই অদ্ভুত কাজ। ছোট ভাইয়া, কি হয়েছে তোর? পাগল হয়ে গেলি নাকি? ভাগ, পাগল হব কেন? এদের মেনু পড়ে দেখ। দাঁত ভাঙা আইটেমের নাম সব। খাবারের নাম পড়তে পড়তে এক যুগ চলে যাবে। খাবো কখন? মানে কেমনে বুঝাই? আচ্ছা, এই আইটেমটা দেখ। এর নাম কি দেখ। তুমি বল না। আয়েলশা মেয়ে মানুষ। এটা হলো একটা সেট মেনু। এতে আছে থাই ফ্রাইড রাইস, সুইট এন্ড সোর চিকেন, ব্যাংকক চিকেন, মিক্সড ভেজিটেবল, কোলোস্লো সালাদ, পোটেটো ওয়েডোজ। বাঙালি না আমরা? আমাদের মেনু বাংলায় হওয়া উচিত। সুইট এন্ড সোর চিকেন না লিখে টক মিষ্টি মুরগি ভুনা লিখতে পারত না? আর এই ব্যাংকক চিকেন আবার কি? ব্যাংকক থেকে মুরগিরে বাইধা আয়না এখানে পরিবেশন করা হয় নাকি? এরা তো খুনি। সবচেয়ে বড় কথা, এরা পাচারকারী। মানুষ পাচারের সাথে সাথে মুরগিও দেখি পাচার হয়ে যায়। ও বাবা গো বাবা! তাপসী, দ্রুত পুলিশে ফোন দাও। আমাদের দেশের মুরগিদের নিয়ে আমরা আন্দোলন করব। ভাইয়া, থামবে? কি থামব? এই সালাদ দেখেছিস? এরে সহজ বাংলায় লিখা যেত না বাঁধা কপির সালাদ। ভাব, যারা না বুঝে এই ঘুরানো প্যাঁচানো নাম দেখে এগুলা অর্ডার দেয়, তারা কি লসটাই না খায়? দাম দেখেছিস? সব মিলাই 700 ছুঁই ছুঁই। সাথে শেষ পাতে একটু আইসক্রিম আর 7 ইঞ্চির গ্লাসে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস ধরায় দিবে। উফ ভাইয়া, ওরা ইন্টারন্যাশনাল ওয়ে ফলো করে রেস্টুরেন্ট চালায়। তাতে কি? আমরা তো ন্যাশনাল মানুষ। ইন্টারন্যাশনাল দিয়ে কি করব? এমন হলে দুটো মেনু বানাবে, একটা আমাদের জন্য শুদ্ধ ভাষায়, আরেকটা ওই ইন্টারন্যাশনাল ভাষায়। তাপসী খুব মজা পাচ্ছে দিশা আর রৌদের তর্ক দেখে। ওর হাসিও পাচ্ছে। রৌদকে দেখে প্রথমে ও ভেবেছিল শান্তশিষ্ট স্বভাবের। চোখের চশমা আর মুখের হাবভাব দেখে মনে হয়েছিল সবসময় বই নিয়ে ব্যস্ত থেকে এই ছেলে। অথচ আজ বুঝতে পারছে উপরে যা বোঝা যায় ভিতরে তার উল্টো হয়। বর্ষণ চুপ করেই ছিল। এদের তর্ক বিতর্ক ঝগড়া পর্যায়ে চলে যাচ্ছে দেখে ও দুজনকে ধমকে থামাল। চলো তাপসী, আজ আমরা সাদা ভাত খাবো, সাথে সবজি, মুরগির ঝোল আর আচার। চলবে? বর্ষণের প্রশ্নের উত্তর দিশা দিল। দৌড়াবে বড় ভাইয়া। খাবারের মেনু শুনে রৌদ মুখ শুকনা করে তাকিয়েছিল। যখন দেখল কেউ ওর শুকনা মুখের দিক তাকাচ্ছে না, তখন নিজে থেকেই নিজ কষ্টের কথা বলা আরম্ভ করল।
ভাইয়া আমি ভাবছিলাম ব্যাংকক থেকে ধরে আনা মুরগি খাবো। তোমার এই মুরগির ঝালে যদি ব্যাংককের মুরগি ইউজ করা না হয়? রৌদ ফাজলামি করবি না। আমি ফাজলামি করছি না। আমি ব্যাংকক চিকেন খাবো। চেস্ট কেমন জানতে ইচ্ছা করছে। বর্ষণ রৌদের কথায় সাড়া না দিয়ে একজন ওয়েটারকে ডাকল। পছন্দমতো খাবার অর্ডার করল। কিন্তু রৌদ অদ্ভুত এক কাজ করে বসল। ওয়েটারের হাতের কলমটা টপ করে নিজ হাতে নিয়ে জ্ঞানী জ্ঞানী মুখ বানিয়ে প্রশ্ন করল, এই সকল অর্ডারকৃত খাবারের সাথে ব্যাংকক চিকেন নিয়ে আসবেন। দেশি চিকেন আনলে দোতলা দোকান একতলায় নামানোর ব্যবস্থা করব। বুঝেছেন? লোকটা কি বলবে বুঝতে পারছে না। এরকম অদ্ভুত মানুষ সে তার 3 বছরের চাকরি জীবনে কখনো দেখেনি। বর্ষণ রৌদের হাতের কলম ওয়েটারকে ফিরিয়ে দিয়ে বলল, ভাই আমাদের আর কিছু লাগবে না। ও মজা করছে। ব্যাংকক চিকেনও লাগবে না। আপনি খাবার একটু তাড়াতাড়ি দিবেন। লোকটা যেন এই ধরনের কথার অপেক্ষাতেই ছিল। দ্রুত সে পা চালিয়ে ওদের টেবিল থেকে চলে গেল। তারপর বর্ষণ রৌদের কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তাপসী অনেক হেসেছে। ওকে হাসাচ্ছিস ভালো কথা, তবে হাসাতে যে নিজে জোকার সাজচ্ছিস সেদিকে খেয়াল আছে? আশেপাশে তাকিয়ে দেখ, মানুষ তোকে এলিয়েন ভাবছে। রৌদ আশেপাশে তাকিয়ে দেখল। সত্যি অনেকে অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে আছে। ধুর, এভাবে যেচে নিজের বেইজ্জতি করা উচিত হয়নি। একটু আগের বেইজ্জতি লুকাতেই রৌদ তাপসীর সাথে গল্প জুড়ে দিয়েছে। তাপসীর এখন ভালো লাগছে। একটু আগের মতো জান ঘাটছে না। এসির বাতাসে মাথা ঠান্ডা হয়ে গেছে। দিশা যদিও ওকে সরাসরি এসির বাতাসের আশেপাশে বসায়নি। তো তাপসী ঢাকায় কোথায় কোথায় ঘুরবার ইচ্ছা? দেখি। কি দেখি? তুমি বলো। আমরা নিয়ে যাব। এখনো ঠিক করিনি ভাইয়া। আমি কয়েকটা জায়গার নাম বলি, তুমি তা শুনো। ঢাকায় কিছু দর্শনীয় স্থান ও স্থাপনা আছে। যেমন ঢাকা চিড়িয়াখানা, মিরপুরের সাক্ষ্যমুনি বৌদ্ধ বিহার, লালবাগের কেল্লা, সামরিক জাদুঘর, বিজয় সারণী, তেজগাঁও, কাওরান বাজারের সার্ক ফোয়ারা, আগারগাঁও এর মুক্তিযুদ্ধ জাদুঘর, রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ, জাতীয় প্যারেড স্কয়ার, কবি ভবন, ধানমন্ডি, শিখা চিরন্তন, সোহরাওয়ার্দী উদ্যান, শিখা অনির্বাণ, ঢাকা সেনানিবাস, বলধা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ সচিবালয়, 3 নেতার মাজার, মুক্তি ও গণতন্ত্র তোরণ, জাতীয় জাদুঘর, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, পাবলিক লাইব্রেরি, সেনা কল্যাণ ভবন, হাইকোর্ট চত্বরের কদম ফোয়ারা, বিটিভি ভবন, দোয়েল চত্বর, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বাংলা একাডেমি, নজরুল সড়ক, ঢাবি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরে বাংলা নগর, আহসান মঞ্জিল, বাংলাদেশ সচিবালয়, সংসদ ভবন, শেরে বাংলা নগর, আসাদ গেট, শাহবাগ, তারা মসজিদ, লালবাগ, সাতগম্বুজ মসজিদ, মোহাম্মদপুর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ফ্যান্টাসি কিংডম আশুলিয়া, ঢাকা, নন্দন পার্ক, রমনা পার্ক, শিশু পার্ক, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা কমপ্লে। ছোট ভাইয়া থামো এবার, খাবার চলে এসেছে। খেয়ে আবার বলা শুরু করিস। দিশার কথায় রৌদ দম নেয়। তাপসী চোখ বড় বড় করে রৌদকে দেখছে। ওর কাছে রৌদকে এখন এলিয়েন এলিয়েন লাগছে। কি দেখছ তাপসী? এটাই সেই বিখ্যাত গোলাপ শাহ মাজার? রৌদ তাপসীর কথা শুনে বিড়বিড় করে বলল, লও ঠেলা। এই মাজারের আগরবাতির গন্ধের এই মেয়ে পেটের সব খাবার বমি করে ঢাকা শহর ভাসায় দিল। আর মাজার এখন খেয়াল করল? কিছু বললেন ভাইয়া? আরে না,
গোলাপ শাহ মাজার সম্পর্কে জানতে চাও? জি। আপনি জানেন? জানব না কেন? শুনো। গুলিস্তানের গোলাপ ফুল আল্লাহর কুতুব বাবা হজরত গোলাপ শাহ আউলিয়া মাজার এটি পাক মহাভারত মাজার গুলিস্তান জামে মসজিদের বিপরীত পাশে অবস্থান। হজরত সেকান্দার শাহ ইয়ামেনি রা 200 বছর পূর্বে বাংলাদেশে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে আগমন করেন এবং তাহার ইন্তেকালের পর তাকে সসম্মানে নিম গাছ তলি নামক স্থানে সমাহিত করা হয়। তখন এই মাজার নিম গাছ তলির মাজার নামে লোকমুখে পরিচিত হয়ে ওঠে। এর কয়েক দশক পর হজরত গোলাপ শাহ রা নামে এক কামেল সুফি ভারত উপমহাদেশ থেকে আগমন করেন এবং সারা জীবন সেকান্দার শাহ বাবার খিদমতে কাটিয়ে দেন। পরবর্তীতে তাকে সেকান্দার শাহ বাবার ডান পাশে সমাহিত করা হলে তখন থেকে এই মাজারের নাম হয়ে যায় গোলাপ শাহ বাবার মাজার। আজ পর্যন্ত গোলাপ শাহ মাজারের পাশে একবারের জন্য কোনো গাড়ি দুর্ঘটনা হয়নি, অথচ প্রতিদিন সে গোলাপ শাহ মাজারের পাশ দিয়ে লক্ষ লক্ষ গাড়ি যাওয়া আসা করছে। সংগৃহীত। আশ্চর্যের বিষয় না? বড় ভাইয়া থামতে বলো একে। রোদ। কি হয়েছে? আমি তো তাপসীকে তথ্য দিচ্ছিলাম। তোর তথ্য রাখো, বাড়ি ফিরতে হবে। রিকশা ডাক। দিশা তাপসীর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাল। ওটা টমটম তাপসী। আরেক দিন চড়ব ওতে। ঠিক আছে। আচ্ছা আপু। পুরানা পল্টনে রিকশা ঢোকার পর তাপসীর মনে হল এখানকার মানুষ মনে হয় সবচেয়ে উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় নেমেছে। বাড়িগুলো সর্বনিম্ন 6 তলা তো হবেই। ওরা এসে থেমেছে অদিতি টাচ কাল্পনিক নামের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে। দিশা আর ও এক রিকশায় এবং রৌদ ও বর্ষণ আরেক রিকশায় এসেছে। তাপসী ভেবেছিল এদের কাছে গাড়ি থাকবে। যেহেতু এদের বাবা ছেলে মেয়ের জন্য ফ্ল্যাট কিনে দিয়েছে তাইলে গাড়ি কিনে দেওয়া তো কোনো ব্যাপারই না। কিন্তু ওদের গাড়ি নেই। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ঢোকার সময় সিকিউরিটি গার্ডটা কেমন চোখে যেন তাকালো তাপসীর দিকে। সিকিউরিটি গার্ডটার নাম রুবেল ইসলাম। গত 2 বছর ধরে এই অ্যাপার্টমেন্টে নিযুক্ত। রুবেল ছাড়াও আরও 2 জন গার্ড এখানে নিযুক্ত। উচ্চ মাধ্যমিকে 3 বার ফেল করে আর পরীক্ষা না দেওয়া রুবেলের চাকরি হয়েছে ওর এক দুঃসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে। বয়স 50 ছুঁই ছুঁই। বর্ষণ, দিশা এবং রৌদ সম্পর্কে রুবেলের একটা নোংরা ধারণা আছে। ও এদের মাঝকার ভাইবোনের সম্পর্ককে কুৎসিত নজরে দেখে। দিশার দিকে নোংরা চোখে তাকায়। পিছে এই পরিবারকে নিয়ে হাসি ঠাট্টা করে। আজ তাপসীকে নিয়ে ওর মনে জঘন্য এক চিন্তা জন্ম নিয়েছে। তবে বর্ষণ কিংবা রৌদের সামনে এই লোকটা কখনো নিজের আসল রূপ দেখায় না। তাপসী খারাপ লাগছে? না দিশা আপু। আসলে লিফটে চড়ার অভ্যাস নেই খুব একটা। মাথা ঘুরাই উঠলে। ওহ, আর একটু। কয় তলাতে থাকো তোমরা? 8 তলা। খুব কষ্ট হচ্ছে? পানি খাবে? দুপুরে তো কিছুই খেলে না। না আপু, কষ্ট হচ্ছে না বেশি। ইটস ওকে। চিন্তা করো না। খুব ছিমছাম সাজানো গোছানো একটা ফ্ল্যাট। 3টা বেডরুম, 2টো অ্যাটাচ বাথরুম, একটা ড্রয়িং রুম, একটা সিঙ্গেল বাথরুম, মাঝারি সাইজের কিচেন আর মিডিলে বড় ডাইনিং। বর্ষণরা ডাইনিং রুমের অর্ধেককে ড্রয়িং রুম বানিয়ে আলাদা ড্রয়িং রুমকে বেডরুম বানিয়েছে। সেই রুমটায় বর্ষণ থাকে। সেপারেট বাথরুম বর্ষণের সাথে রৌদ শেয়ার করে। রৌদের ঘরেও অ্যাটাচ বাথরুম নাই। অ্যাটাচ বাথরুমওয়ালা 2টা রুমের একটা দিশার আর আরেকটা দেওয়া হয়েছে ওদের দেখভাল করা আত্মীয় পরিবারটিকে। দুঃসম্পর্কের এক চাচা হন উনি।
বউ আর 5 বছরের ছেলেকে নিয়ে বর্ষণদের সাথে থাকে। উনার বউ রান্না করেন আর উনি বাজার করেন। বর্ষণরা যখন থাকে না ফ্ল্যাট দেখে শুনে রাখেন তখন। ফ্ল্যাটের পরিবেশ খুব শান্ত আজ। দিশা চারপাশে তাকিয়ে দেখে নিল। চকচক করছে সব। এরপর বর্ষণের দিকে তাকিয়ে প্রশ্ন করল, চাচারা কবে ফিরবেন? বলে যায়নি কিছু। শুধু যাওয়ার সময় ফ্ল্যাটের চাবি আমার হাতে দিয়ে বলল চাচির আব্বা মারা গেছে। খাবার ফ্রিজে রাখা আছে, গরম করে খেয়ে নেই যাতে। হাতে কিছু টাকা দিয়েছ? হ্যাঁ দিয়েছি। এখন কে রান্না করবে? আমার রান্না তো তোমাদের মুখে রোচে না। রৌদ দিশাকে ভেঙিয়ে বলল, কেন ঢাকায় রেস্টুরেন্টের অভাব পড়েছে? যে কোনো রেস্টুরেন্টে ঢুকলেই ব্যাংকক থেকে ধরে আনা মুরগি খাওয়া যাবে। রৌদের কথায় বর্ষণ তাপসী হেসে ওঠে। দিশা প্রথমে রাগ হলেও পরে ওইও হেসে দেয়। তাপসী থাকবে দিশার ঘরে দিশার সাথে। ওর বারবার মনে হচ্ছে ও দিশার প্রাইভেসি নষ্ট করছে। কি হলো তাপসী? এত চিন্তিত কেন? আমি তোমার সাথে থাকলে তোমার কষ্ট হবে তো। স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না, মনের মতো কাজ করতে পারবে না। এইটুকু মাথায় এত ভুলভাল চিন্তা না করলেও চলবে। যাও হাত মুখ ধুয়ে আসো। কিছু খাবে? জ্বর কেমন দেখি? তাপসীর শরীরে জ্বর নেই। তবে দিশা শত বলেও ওকে কিছু খাওয়াতে পারল না। হাত মুখ ধুয়ে এসেই তাপসী ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। ঘরের পর্দাটা ভালোমতো টেনে দিল তাপসী। দিশা ঘুমাচ্ছে। শেষ দুপুরের রোদ তির্যকভাবে সারা ঘরে আলো ছড়াচ্ছে। সেই আলো পর্দার ফাঁক দিয়ে দিশার মুখে যখন পড়ছে, দিশা তখন ইস ইস করছে। তাপসী ফোন অন করল। গতকাল থেকে ও ফোন অফ করে রেখেছিল। তবে ফোন অন করতেই বিপত্তি ঘটল। ওর বাবার নাম্বার থেকে ফোন আসছে। স্ক্রিনে সেভ করা বাবা শব্দটা একবার জ্বলে উঠছে তো আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তাপসী ফোন ধরে সালাম দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে কথা ভেসে আসল, ইরেসপন্সিবল মেয়ে একটা। ফোন বন্ধ কেন তোমার? ফোন চালাইতে পারো না? মায়ের মতো অশিক্ষিত হয়ে থাকার ইচ্ছা খালি। এমন হলে স্মার্টনেসের ও চিনবা না কোনো দিন। আমি তোমাকে সালাম দিয়েছিলাম বাবা। ফরিদ সাহেব এবার একটু থমকালেন। তাও গলার স্বরে একটু তেজ নিয়ে আবার কথা বলা শুরু করলেন। তোমার সালাম আমি শুনেছি। বড়রা কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয় জানো না? ফোন কই ছিল তোমার? ফোন দিল পাওয়া যায় না কেন? তুমি সালামের উত্তর দাওনি। ফরিদ সাহেবের কথা আবার আটকে আসল। আজ কি হলো এই মেয়ের? কথার মারপ্যাচে ফেলছে বারংবার। ওয়ালাইকুম আসসালাম। এবার বল ফোন কোথায় ছিল তোমার? আমার ফোন তো সঠিক জায়গাতেই ছিল। কোনো কারণে ফোন দিয়েছিলে বুঝি? আমি তো ভেবেছিলাম বিয়ে উপলক্ষে তোমাকে ফ্রি পাওয়া যাবে না। এইভাবে কথা বলছো তুমি আমার সাথে? হাউ ডেয়ার ইউ! আই উইল সি ইউ রিমেম্বার। বাবা হই তোমার। ভদ্রতাপূর্ণ কথাবার্তা তোমার থেকে আশা করি। তোমার মা এগুলো শিখিয়ে দিয়ে গেছে তোমাকে? অমানুষ বানিয়েছে একটা। মা যেমন মেয়ে তো তেমন হবেই। তাপসী একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমারও মেয়ে বাবা। এটা ভুলিও না কখনো। অপর পাশের মানুষটির উত্তরের অপেক্ষা না করেই ফোন কান থেকে নামিয়ে ফেলল। তারপর ইন্ড কল টাচ করে আলাপচারিতার সমাপ্তি টানল। ফরিদ সাহেব এখন আর ফোন দিবে না তা তাপসী জানে। হয়তো হাতের কাছে কোনো কাচের গ্লাস থাকলে তা মেঝেতে এক আছাড় মারবে। তবে ফোন করে তাপসীর উপর এখন সে রাগ ঝাড়বে না।
ফোনের অপর প্রান্তের মানুষটি খালু ছিল? তাপসী হালকা হাসল। ফোনে কথা বলতে বলতে ডাইনিংয়ের বড় জানালার পাশের এসে দাঁড়িয়েছে ও। সরি, উইথআউট পারমিশন তোমার কথোপকথন শুনে ফেলেছি। ইটস ওকে। কফি খাবে? না, আমি কফি, চা এগুলা খাই না। তাহলে হরলিক্স খাবে? চকলেট হরলিক্স আছে ঘরে, বলে বর্ষণ মিটিমিটি হাসা শুরু করল। তাপসী চা খায় না, কফিও খায় না, তাই নিছক মজা করে বর্ষণ হরলিক্সের কথা তুলেছে। ওর ধারণা এখন তাপসী ওর উপর রাগ দেখিয়ে ঘরে চলে যাবে। অথৈও অনেকটা তাপসীর মতো। ওর সাথেও বর্ষণ এই একই মজা করেছিল। সে কি রাগ মেয়ের, দিশার কাছে বিচার দিয়েছিল। তবে বর্ষণকে অবাক করে দিয়ে তাপসী বলল, জি খাব। বেশি করে দুধ দিবেন। আর হ্যাঁ, গরম না, আমি আইস দেওয়াটা খাব। তাপসীও উল্টো মজা করছে কিনা বুঝতে বর্ষণ ওর মুখের দিকে তাকাল। তবে তাতে মজা করার কোনো আলামত দেখতে পাওয়া গেল না। জ্বরের মানুষকে আইস দেওয়া হরলিক্স খাইয়ে মেরে ফেলার ইচ্ছা আমার নেই। গরম দুধ চিনি মেশানো হরলিক্স পেতে পারো, চলবে। তবে চকলেট হরলিক্সে চিনি দেওয়াই থাকে, আলাদাভাবে চিনি মেশাতে যেয়েন না। বর্ষণ চোখ দুটো ছোট ছোট করে তাপসীর দিকে তাকাল। এই দুই রত্তি মেয়ে ওকে অর্ডার করছে নাকি? কি দেখছেন? হরলিক্স বানাতে যাবেন না? যাচ্ছি। 2 দিন আগে বর্ষণ তাপসীর উপর অনেক রাগ দেখিয়েছিল। আজ সেই রাগের প্রতিশোধ নিয়ে তাপসী মনে মনে খুব আনন্দিত। একটু আগে ওর বাবার সাথেকার কথোপকথন ও ভুলেই গেছে। তোমার হরলিক্স। ধন্যবাদ। বর্ষণ নিজের জন্য চা এনেছে। বেশি করে দুধ দিয়ে চিনি দিয়ে চা খেতে ও বেশ পছন্দ করে। এখান থেকে মেঘ ছোঁয়া যাবে না? না। কি বলেন? এটা তো কত উঁচু বিল্ডিং, তাও মেঘ ছোঁয়া যায় না? না তাপসী, মেঘ ছোঁয়ার খুব শখ? হ্যাঁ। তাহলে তো সাজেক ভ্যালি যেতে হবে। ওহ, আর কোনো উপায় নেই? স্বপ্নে ছুঁয়ো। এখন বলো জ্বর কেমন? আমার বকাতে তো সেদিন রাগ দেখালে। দেখলে কেন বকেছিলাম? তাপসী এই ভয়টাই পাচ্ছিল। এই লোক যে জ্বরের কথা এত তাড়াতাড়ি উঠাবে তা তাপসী ভাবতেও পারেনি। কথার ট্রাক পরিবর্তন করা দরকার এখন। আপনাদের ভালো লাগে এই ব্যস্ত নগরীতে থাকতে? অভ্যাস হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস। তোমার তো রাজশাহী ভালো লাগে বেশি। হ্যাঁ, আপনি কি করে জানলেন? ওই যে বললাম মানুষ অভ্যাসের দাস। তোমার ওখানে থেকে অভ্যাস হয়ে গেছে। মোটেও না। রাজশাহী এমন একটা জায়গা যা যে কারোর পছন্দ হতে বাধ্য। পরিষ্কার ফুটপাত, পিচঢালা পরিষ্কার রাস্তা, রাস্তার দুই পাশে গাছ। রাজশাহীর তুলনাই হয় না। ডাইনিং রুমের জানলা দিয়ে তাপসী নিচের ব্যস্ত নগরীর চাঞ্চল্যতা লক্ষ্য করছে। সেই সাথে নিজ শহরের সুনাম গেয়ে চলেছে। বর্ষণ একধানে তাপসীকে দেখছে। টিয়া রঙের একটা প্লাজো, কমলা কলার ওয়ালা হাফ হাতা জামা আর টিয়া কালারের সুতির ওড়না গায়ে। মেয়েটাকে ভারী মিষ্টি লাগছে। চেহারায় কেমন যেন পবিত্রতার ছাপ। নিজ আবাসভূমির ব্যাখ্যা দেওয়ার সময় ওর চোখে মুখে একরাশ খুশি ঝিলিক দিচ্ছে। আপনি কখনো রাজশাহী গিয়েছেন? গিয়েছিলাম তো। সত্যি খুব সুন্দর শহর। ঠিক তোমার মতো। তাপসী বর্ষণের দিকে ঘুরে তাকাল। ও কি ভুল শুনল? বর্ষণ ওকে এইমাত্র সুন্দর বলল তাই না? জি, কি বললেন? বর্ষণ বুঝতে পেরেছে ও ভুল কিছু বলে ফেলেছে।
তাপসীর থেকে দূরে না থেকে ও আরও এখানে দাঁড়িয়ে তাপসীর রূপের প্রশংসা করছে। পালাতে হবে দ্রুত। কি বলেছি? কিছুই বলিনি। তুমি 1 ডিগ্রি বেশি শুনো। খাওয়া তো শেষ। এবার খালি কাপ নিয়ে বসে থাকবা নাকি? দাও কাপ দাও, বলে বর্ষণ তাপসীর হাতের কাপটা নিয়ে নিল। তাপসী অবাকের চূড়ান্ত সীমানায়। লোকটার মাঝে মাঝে কি হয়? এই তো ভালো মতো কথা বলছিল, এখন আবার কি হলো? চলবে।